আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ইসির সক্ষমতা বাড়াতে আওয়ামী লীগের 4 প্রস্তাব, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। সংক্রমণ হার 20% ছাড়ালো, ঢাকায় ওমিক্রনের প্রকোপ বেশি, শনাক্ত 6,500-এর উপরে। লবিস্ট ফার্মের সাথে বিএনপির চুক্তির তথ্য সরকারের হাতে, 3 বছরে ব্যয় $20 লাখ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচন কমিশন গঠনে আইন তৈরি সহ 4 প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। ইসির আর্থিক ও প্রযুক্তি সক্ষমতা বাড়ানোর পক্ষে দলটি। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, সংসদের চলতি অধিবেশনে ইসি গঠনে আইন প্রণয়নের চেষ্টা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। 14 ফেব্রুয়ারি মেয়াদ পূর্ণ করতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশন। এর মধ্যেই গঠন করতে হবে নতুন কমিশন। সে লক্ষ্যে 20 ডিসেম্বর থেকে চলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সংলাপ। শেষ দিনের সংলাপে অংশ নিতে বঙ্গভবনে আসেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। পরে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির সাথে বৈঠকে অংশ নেন তারা। বৈঠক চলে 1 ঘন্টা 10 মিনিট। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংলাপের বিষয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সাংবিধানিক ক্ষমতা ও প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রপতি ইসি গঠনে যে ব্যবস্থা নেবেন তাতে আওয়ামী লীগের সমর্থন থাকবে। নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ, আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিকরণ, নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে সংস্কার বিষয়ক বিভিন্ন প্রস্তাব সুপারিশ উত্থাপন করা হয়। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত যে কোনো ন্যায়সঙ্গত উদ্যোগের প্রতি আমাদের পরিপূর্ণ আস্থা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন চায় আওয়ামী লীগ। মন্ত্রিসভায় উত্থাপিত আইনটি চলতি অধিবেশনে পাশ করার সর্বাত্মক চেষ্টা করা হবে। সর্বাত্মক প্রয়াস অব্যাহত থাকবে। এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সবাই, যেহেতু এটা জনদাবি, যেভাবে আইন পাশ হয় এটা গণতান্ত্রিক সংবিধানে, আওয়ামী লীগ সাংবিধানিকভাবে তার সমুদয় প্রচেষ্টা অব্যাহত রাখবে। এরই মধ্যে 25টি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। আলোচনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন গঠনের পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন কমিশন গঠন আইনের খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। আগামী 2-3 দিনের মধ্যে আইনটি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে ভেটিং শেষে সংসদে পেশ হলে নতুন কমিশন এই আইনের আওতায় হতে পারে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দরকার স্বাধীন নির্বাচন কমিশন। সংবিধানের 118 অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের কথা বলা হয়েছে। এই আইনের ভিত্তিতেই প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। তবে আইনের অনুপস্থিতিতে গেল কয়েক দফা সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন হলেও দাবি ওঠে আইন প্রণয়নের। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে নির্বাচন কমিশন গঠন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ করা হবে। অনুসন্ধান কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি এ নিয়োগ প্রদান করবেন। অনুসন্ধান কমিটি হবে 6 সদস্যের। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের নিমিত্তে
একটা অনুসন্ধান কমিটি গঠন করা হবে, যেটা অন্যান্য আইনে যেভাবে আছে। নির্বাচন কমিশনারগণের যোগ্যতা কি হবে এমন প্রশ্নের জবাবে সচিব জানান, সিএসি বা এসি হিসাবে নিয়োগ পেতে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে 50 বছর হতে হবে, সরকারি, আধা সরকারি, বেসরকারি বা বিচার বিভাগে কমপক্ষে 20 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি বা বেসরকারি পদে বা বিচার বিভাগীয় পদে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাইলেই উনি প্রধান নির্বাচন কমিশনার অথবা নির্বাচন কমিশনার হতে পারবেন। ল মিনিস্ট্রি হয়তো 2 দিন লাগবে এটা মডিফিকেশন। তারপরে যদি ওনারা পার্লামেন্টে পাঠান এবং পার্লামেন্টেও তো কয়েকদিন লাগবে, তো স্ট্যান্ডিং কমিটিতে যাবে, ওনারা পরীক্ষা নিয়ে যদি হয় তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়া মন্ত্রিপরিষদের বৈঠকে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান। এছাড়া করোনা নিয়ন্ত্রণে আগামী কয়েকদিনের মধ্যে মাঠ পর্যায়ে কঠোর অবস্থানে যাবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাও জানান মন্ত্রিপরিষদ সচিব। ডিটেইল আপনার একটা বিধি করে দেওয়া হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। দেশে করোনা শনাক্তের হার 20% ছাড়ালো। 24 ঘন্টায় 6,676 জন শনাক্ত ও 10 জনের মৃত্যু হয়েছে। ঢাকা শহরে সংক্রমণ বেশি, 69% ওমিক্রনে আক্রান্ত বলছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এখনই লকডাউনের পরিকল্পনা নেই, পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সারা দেশে করোনা সংক্রমণ বাড়ছে, তবে অন্যান্য শহরের তুলনায় সংক্রমণ সবচেয়ে বেশি রাজধানীতে। আক্রান্তদের 69% ওমিক্রন আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ওমিক্রন এখন 69% উন্নতি হয়েছে, যেটা আগে 13% ছিল। এই অল্প 10-15 দিনের মধ্যেই আমরা জরিপেই পেয়েছি, সেটা এই জরিপটা ঢাকায় করা হয়েছে। তা ঢাকার বাইরেও আমরা মনে করি একই হার হবে। পর্যাপ্ত টিকা মজুদ আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুস্টার ডোজের বয়স 60 থেকে কমিয়ে 50 করা হয়েছে। এইভাবে বাড়লে পরে 30% পৌঁছাতে বেশি সময় লাগবে না। 50 বছর বয়স পর্যন্ত বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। প্রায় 70 লক্ষ লোককে আমরা বুস্টার ডোজ দিতে হবে। 7 লক্ষর মতো বুস্টার ডোজ দেওয়া আমরা দিতে পেরেছি। 9,30,00,000 ডোজ আমাদের হাতে রয়েছে। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সংক্রমণ হার 20% ছাড়িয়েছে, যা অশুভ ইঙ্গিত। ঢাকা শহরেই ওমিক্রনের সংক্রমণের হার বেশি এবং অন্যান্য শহরগুলোতে কম। এখন পর্যন্ত সামগ্রিক বিচারে ডেল্টা ভাইরাসের সংক্রমণের সংখ্যায় 80% উপরে। পর্যায়ক্রমে বিভিন্ন সেক্টরে কাজ করা শ্রমিকদেরও টিকার আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। লকডাউনের পরিকল্পনা নেই এখনো। আমরা এখন পর্যন্ত লকডাউনের ব্যাপারে কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, তবে আমরা পরিস্থিতি ক্লোজলি মনিটর করছি। আমি আবারও পুরনো কথাতেই ফেরত যাব আপনাদের মাধ্যমে, এমন পরিস্থিতি যাতে আমরা তৈরি না করি যে লকডাউন দিতেই হয়। করোনায় 24 ঘন্টায় 31,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত 6,676। মৃত্যু হয়েছে 10 জনের, 7 জন ঢাকা বিভাগের। মৃতদের 73% টিকা নেননি। সপ্তাহ ব্যবধানে করোনা শনাক্ত বেড়ে হয়েছে 231% এবং মৃত্যু 68%। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নির্বাচন সামনে রেখে আন্দোলনে ব্যর্থ হয়ে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিএনপি। জাতীয় সংসদে এমন অভিযোগ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 2015 সাল থেকে বিদেশে লবিস্ট নিয়োগ ও অর্থায়ন সহ লবিস্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিএনপির চুক্তির তথ্য প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মাননীয় সদস্যবৃন্দ, একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির দেয়া ভাষণে ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। পয়েন্ট অফ অর্ডারে কমিশন গঠন সহ নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেন বিরোধী দলীয় সাংসদরা। নির্বাচন কমিশনের ব্যাপারে আজকে জনগণের যে আগ্রহ উৎসাহ এটা একেবারেই নাই। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম অভিযোগ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের নির্বাচন ব্যবস্থা ও সরকার নিয়ে বিষোদগার করেছেন লবিস্টদের কাছে।
তাদের সবচেয়ে বড় জায়গা তো সেটা হলো মহামান্য রাষ্ট্রপতি যে আহ্বান জানিয়েছেন সেখানে যোগদান করা মাননীয় স্পিকার, সেটা না করে বিদেশের দরজায় করানোর কোনো লাভ হবে না। কি লজ্জার কথা মাননীয় স্পিকার, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের 16 কোটি মানুষ। পৃথিবীর অন্য কোনো যত শক্তিধর রাষ্ট্রে আসুক না কেন, তারা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার কোনো ক্ষমতা রাখে না মাননীয় স্পিকার। লবিস্ট ফার্মে অর্থায়নেরও তথ্য দেন প্রতিমন্ত্রী। 2015 সালে মাননীয় স্পিকার আমার কাছে প্রথম যে ডকুমেন্টটি আছে একিন গাম্প অ্যাসোসিয়েটস, আমি ডকুমেন্টটি আপনাকে দিচ্ছি। এখানে বিএনপির নয়া পল্টন অফিসের ঠিকানা দিয়ে তাদের সাথে চুক্তি করা হয়েছে মাসিক $50,000 বিনিময়ে, এবং সেটা 3 বছর অব্যাহত ছিল। বছরে আসে $6 লাখ, 3 বছর আসে প্রায় $2 মিলিয়ন। একটা ডকুমেন্টে এরকম আমার 10টি ডকুমেন্ট আছে মাননীয় স্পিকার। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যর বিষয়ে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় এক সাংসদ। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের খোঁজ করে নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি আপনার মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তিতাসে ঝটিকা অভিযান, কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ মন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। তিতাসে দুর্নীতি নিয়ে নড়ে চড়ে বসেছে জ্বালানি মন্ত্রণালয়। বিকেলে ঝটিকা অভিযানে গিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী দেখেন টেবিলগুলো বেশিরভাগই খালি। এ সময় ক্ষুব্ধ মন্ত্রী দুর্নীতিবাজদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আরও জানাচ্ছেন আহমদ বাবু। আপনার অফিসটা দেখছেন কি অবস্থা, দেখেন আপনার কিছু মনে হয় যে একটা অফিস একটা মাত্র লোক এই রুমে এখন আর কোনো লোক দেখেন তো অফিসের অবস্থা। লোকের আমি জাস্ট 3 দিন সময় দিলাম। নানা ধরনের অভিযোগ পেয়ে বিকাল 3টার পর কাউরান বাজারে তিতাস গ্যাস ভবনে ঝটিকা পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ সময় বিভিন্ন ফ্লোরে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি দেখতে না পেয়ে রেগে যান প্রতিমন্ত্রী। উপস্থিতি না থাকাকে দুর্নীতির চিত্র বলে মন্তব্য করেন তিনি। পরে সাংবাদিকদের প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন তিতাস গ্যাসের প্রায় 6,000 কোটি টাকা বিল বকেয়া রয়েছে। ইন্ডাস্ট্রিগুলো বিল দিচ্ছে না, তাদেরও দেখতে হবে যে তারা 2 বছর যাবত কোভিডে তারা কিন্তু অনেকেই ক্ষতিগ্রস্ত। এটা একটা বিষয় যে জন্য আমরা কিস্তি করে দিচ্ছি। সারা বিশ্বে গ্যাসের দাম বেড়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার সহযোগিতা না পেলে ভবিষ্যতে গ্যাসের সমস্যা হতে পারে। আমাদের বিদেশ থেকে যে গ্যাস আনছি সারা বিশ্বব্যাপী গ্যাসের দাম 3 গুণ 4 গুণ বেড়ে গেছে। এক্সেস গ্যাসটাকেও যে কন্ট্রাক্ট ছিল সেটাকেও তারা দিচ্ছে না, যে পরিমাণ কন্ট্রাক্ট সেই পরিমাণই তারা দিচ্ছে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এই গ্যাস নিয়মিত সাপ্লাই দেওয়া। তিতাসের 26 জনকে দুদক তদন্ত করছে জানিয়ে বাকিদের সতর্ক হওয়ার আহ্বান জানান নসরুল হামিদ। লোকজন ঠিক মতো নাই সিটে, তারপরে যে নোংরা অবস্থা, ফাইলপত্র যেভাবে তারা মেনটেন করতেছে, এটা একটা অযোগ্য অফিসের দিকে চলে যাচ্ছে রীতি। দরকার পড়লে পুরা তিতাসকে সাজিয়ে আমরা আবার নতুন করে গঠন করব, বলার অপেক্ষা রাখে না, কিন্তু একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে। তিতাসের কমপ্লেন প্রচুর। করোনাকালীন সময়ে বিদ্যুৎ বিল 5,000 কোটি টাকা বকেয়া বলেও জানান প্রতিমন্ত্রী। আমাদের বিদ্যুৎ বিলও 5,000 কোটি টাকা মতো বাকি না। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ক্যাম্পাসের সার্বিক বিষয় জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন তারা। এদিকে ভিসির পদত্যাগ দাবিতে আজও সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 3 দফা দাবি আদায়ে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এমন পরিস্থিতিতে রোববার সন্ধ্যায় ক্যাম্পাসে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় বেশ কয়েকজন। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নির্দেশ আসে হল ছাড়ার। তবে শিক্ষার্থীরা হল ছাড়তে রাজি হয়নি। তারা এবার ভিসি বিরোধী আন্দোলনে নেমেছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরের পর তারা ক্যাম্পাসে ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে।
পাশাপাশি সার্বিক পরিস্থিতি জানিয়ে প্রতিষ্ঠানটির আচার্য রাষ্ট্রপতি বরাবর চিঠি পাঠানোর কথা জানায় আন্দোলনরতরা। ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করেছি এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে থাকতে অনেক কষ্ট হচ্ছে, অনেক অত্যাচার আমরা সহ্য করেছি। মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা চিঠি পাঠাবো, সে আমাদের যতক্ষণ পর্যন্ত নতুন ভিসি নিয়োগ না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলেও শিক্ষার্থীরা এই তদন্ত কমিটি মানছে না। এখন ভিসির পদত্যাগই তাদের প্রধান দাবি বলে জানিয়েছে তারা। বর্তমানে এক দফা এক দাবি এবং আমাদের দাবিটা হচ্ছে আমরা আমাদের ভিসির পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিটা আমরা পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত আমরা আছি, আমাদের আন্দোলন কন্টিনিউয়াস থাকবে। যারা অপরাধ করেছে তারা তদন্ত কমিটি তদন্ত করবে কেন? বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ফরিদ উদ্দিন এই আন্দোলনকে বহিরাগতদের ইন্ধন বলে দাবি করেছেন। একটা চিহ্নিত গোষ্ঠী, আমি বলবো যে স্বার্থান্বেষী গোষ্ঠী, তারা আপনার উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজগুলো করে যাচ্ছে। আমি শিক্ষার্থীদের কাছে আহ্বান জানাই যে আমরা তোমাদের পাশে আছি, তোমরা সহযোগিতা করো এবং তোমাদের শিক্ষা গবেষণার কাজ এবং সমস্ত কর্মকাণ্ড যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সামনের দিকে আমরা তোমাদেরকে সাহায্য করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। রত্না সামান, 21 টেলিভিশন। নারায়ণগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে পুলিশের 2 এসআই নিহত হয়েছে। সন্ধ্যা 7:45টার দিকে সোনারগাঁয়ের দত্তপাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গাড়িকে সাইড দিতে গিয়ে পুলিশের গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে 3 যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। আবারও নিচ্ছে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউরোপের বিভিন্ন দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ। ভারতে মৃত্যু কমলেও ঝড়ো গতিতে বাড়ছে আক্রান্ত। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। এবার প্রবাসের সংবাদ। দেশে গরিব অসহায়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সংগঠন হাটহাজারী সমিতির নেতাকর্মীরা। শারজায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন সহ অন্যান্যদের সংবর্ধনায় একথা বলেন বক্তারা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির শারজার সিনিয়র সহসভাপতি ইসমাইল গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আরশাদ হোসেন হিরো, সভাপতিত্ব করেন নজরুল হাসান। সঞ্চালনায় ছিলেন একরামুল হক চৌধুরী ও খোরশেদ মোবারক। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইসির ক্ষমতা বাড়াতে আওয়ামী লীগের 4 প্রস্তাব, আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন। সংক্রমণ হার 20% ছাড়ালো। ঢাকায় ওমিক্রনের প্রকোপ বেশি, শনাক্ত 6,500-এর উপরে। লবিস ফার্মের সাথে বিএনপির চুক্তির তথ্য সরকারের হাতে, 3 বছরে ব্যয় $20 লাখ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/eকুশে24 অনলাইনে। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।